অন্ধকার রাত্রি। ঘুটঘুটে আঁধারে জ্বলন্ত মশাল হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন জমিদার মশাই। মাটির নিচের এই গুপ্ত কক্ষটি থেকে ভেসে আসছিল এক টানা ক্রন্দন ধ্বনি। সেই গুঞ্জন শুনে জমিদার মশাই বেশ খুশি হলেন। আজ তার ইচ্ছে পূরণ হবে। এই দিনটার জন্য কতই না ত্যাগ স্বীকার করেছেন তিনি। ওই ইচ্ছা পূরণ হলেই তিনি 4-5টা গ্রামের মধ্যে এক ঐশ্বর্যশালী জমিদারে পরিণত হবেন। সকলেই তার কাছে মাথা নত করবে, চোখ তুলে কথা বলার সাহস কেউ দেখাবে না। হোক না সে অসৎ উপায়, তবু একবার তিনি যেটা চাইবেন সেটাই পাবেন। ধন দৌলত ঐশ্বর্য সব কিছুই হবে তাঁর করায়ত্ত। অনেক দিন ধরেই তিনি এই তিথির জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন। নায়েবকে বিশেষভাবে পুরস্কৃত করতেই হবে, সেই তো তাকে ওই তান্ত্রিকের সন্ধান দিয়েছে। অবশ্য তান্ত্রিক তাকে নিষেধ করেছিল অনেকভাবে, বারংবার বলেছিল, দেখুন জমিদার মশাই, আপনার কথা মতো আমি ক্রিয়া করতে পারি, তবে মনে রাখবেন এটা কিন্তু শ্মশান ক্রিয়া হবে, আর আপনি সেটা শ্মশানে না করে আমাকে করতে বলছেন এই বাড়ির মধ্যে। হ্যাঁ, এর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, তখন কিন্তু আমাকে দোষ দেবেন না। আর হ্যাঁ, যাকে জাগিয়ে তুলতে চলেছি সে কিন্তু এই বাড়ির মধ্যেই থাকবে। তাকে প্রতি রাতে নিয়ম করে আপনাকেই ভোগ দিতে হবে। ওই ভোগ একদিন যদি সে না পায় তাহলে কিন্তু অনর্থ করে ছাড়বে। সে আপনাকে সবকিছুই দেবে, কিন্তু তাকেও সন্তুষ্ট করতে হবে। বুঝতে পেরেছেন জমিদার মশাই? আগে কি দিতে হবে নৈবেদ্য স্বরূপ? দৃঢ় কণ্ঠে তান্ত্রিক বলেছিলেন একটাই কথা। তিনি বললেন, টাটকা রক্ত। রক্ত ছাড়া তার যেমন পূজা হয় না, তেমনি তাকে সন্তুষ্ট করতে গেলে এই গ্রামের মানুষের রক্ত দিতেই হবে। টাটকা টাটকা রক্ত চাই। কয়েক পলক চিন্তা করে জমিদার মশাই বললেন, সে নিয়ে কিছু ভাববেন না, আপনি কাজটা শুরু করুন। কিন্তু কিন্তু কাজ শুরু করো বললেই তো হবে না জমিদার মশাই। কিছু লক্ষণযুক্ত একটা অষ্টাদশী বর্ষীয়া মেয়েকে আপনাকে আমাকে এনে দিতে হবে। বুঝতে পেরেছেন? ওই মেয়েকে বলি দিয়ে তবেই আমার ক্রিয়া আরম্ভ করতে পারবো। কথাটা বলেই ওই তান্ত্রিক একটা সাদা খাতায় খসখস করে কিসব যেন লিখলেন। ওই লেখার উপরে চোখ বুলিয়ে দেখলেন জমিদার মশাই, তারপর নায়েব মশাই। কিন্তু জমিদার মশাই চিন্তিত কণ্ঠে বললেন, এইখানে তো লেখা আছে একজন সৎ ব্রাহ্মণ কন্যা দরকার। এই গ্রামে তো এমন মেয়ের অভাব নেই, কিন্তু কোন কন্যার মধ্যে এমন লক্ষণ আছে সেটা কি করে বুঝবো? সে নিয়ে আপনি কিছু ভাববেন না। আমি এইখানে বেশ কিছুদিন আশ্রয় নিতে চাই। আপনি শুধু ধরে আনবেন আমার কাছে, আমি তাকে দেখেই বলে দেব। শুনুন কি করতে হবে সেই সম্পর্কে আপনাকে আমি গোপন পরামর্শ দিচ্ছি। আপনি শুনে নিন সেগুলো। আশা করি আপনার কাজে লাগবে জমিদার মশাই। এবার জমিদার মশাই চোখের ইশারায় গৃহে উপস্থিত সকল প্রহরী ও কয়েকজনকে বেরিয়ে যেতে বললেন। ঘরের দরজা বন্ধ করে দিলেন স্বয়ং। ঘরে রইলেন শুধুমাত্র জমিদার মশাই, তান্ত্রিক এবং নায়েব মশাই। 3 জনের মধ্যে গভীর ষড়যন্ত্র শুরু হলো। তারপর গ্রামে রটে গেল যে এক সিদ্ধ তান্ত্রিক এসেছেন জমিদার বাড়িতে। তিনি নাকি তান্ত্রিক গুণ সম্পন্ন ওষুধ দেন। এই কথা শোনার পরে অনেকেই এলেন জমিদার বাড়িতে। তান্ত্রিক সকলকেই দেখেন এবং কিছুর একটা গুঁড়ো দেন, কিন্তু অপাঙ্গে জমিদার মশাই মাথা নাড়ান। অর্থাৎ ওই লক্ষণযুক্ত মেয়ে তিনি এখনো পাননি। যাই হোক, একদিন সন্ধ্যার দিকে হ্যারিকেন হাতে এলো কমলা। কমলা এই গ্রামের হরিপদ ব্রাহ্মণের মেয়ে। তার মা নেই, তার বাবার বেশ শরীর খারাপ, তাই সে বাবাকে এবং ভাইকে রেখে গিয়েছিল কবিরাজ মশাইকে খুঁজতে। সেই সময়
নায়েব মশাই কাছারি থেকে ফিরছিলেন। দূর থেকেই তাকে এক ঝলক দেখলেন তিনি। তখনও বিকেলের আলো পুরোপুরি নেভেনি। এই সময় তিনি তাকে ডেকে বললেন, কি ব্যাপার, এই আধারে তুই আবার কোথায় যাচ্ছিস? পিছন থেকে নায়েবের গলা শুনে থতমত খেয়ে গিয়েছিল কমলা। ঘাড় ঘুরিয়ে বলল, হ্যাঁ, আমার বাবার শরীর খুব খারাপ, সেই কারণে কবরেজ মশাইয়ের বাড়ি যাচ্ছি। নায়েব মশাইয়ের মনে একটি মতলব খেলে গেল। তিনি মৃদু হেসে কমলাকে ওই তান্ত্রিকের কথা বললেন। তান্ত্রিকের কথা শুনে কমলাও রাজি হয়ে গেল। দুজনেই জমিদার মশাইয়ের বাড়ির দিকে রওনা দিল। সন্ধ্যার সময় বৈঠকখানা ঘরে জমিদার মশাই এবং তান্ত্রিক কথা বলছিলেন। জমিদার মশাইয়ের কপালে চিন্তার ভাঁজ। সামনে যে অমাবস্যা আছে, ওই দিনই ক্রিয়াটা শুরু করতে হবে। ঠিক সেই সময় দরজার বাইরে নায়েব মশাইয়ের গলার স্বর শোনা গেল। দরজা খুললেন ঘরে থাকা এক দাসী। নায়েবের সঙ্গে থাকা মেয়েটিকে দেখেই তান্ত্রিকের চোখ কপালে উঠে গেল। তিনি একেবারে প্রকাশ্যেই বলে উঠলেন, এই তো এইরকম সুরক্ষানা যুক্ত মেয়ে তো আমি চেয়েছিলাম। জমিদার মশাই, আপনি একে যেতে দেবেন না, একে কোনোভাবেই যেতে দেবেন না। আমাদের কাজে এই মেয়েটিরই প্রয়োজন। এরই মধ্যে সেই দিব্যগুণ আছে যা এই সাধনার পক্ষে অনুকূল। এই কথা বলার পরেই মেয়েটিকে প্রহরীরা ধরে নিয়ে চলে গেল। মেয়েটি আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে চিৎকার করে উঠল, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাবা যে অসুস্থ, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, আমায় ছেড়ে দিন। কিন্তু কে কার কথা শোনে? মেয়েটিকে নিয়ে দরজার বাইরে চলে গেল দুই প্রহরী। গ্রামের মানুষ বলতে থাকলো যে কমলা হারিয়ে গেছে। তারপর থেকে আর কেউ তাকে দেখেনি। কেউ জানতও না যে সে জমিদার বাড়ির গুপ্ত কক্ষে বন্দি অবস্থায় পড়ে আছে। সেই গোপন তথ্য জমিদার বাড়ির বাইরে আর যায়নি। তান্ত্রিক ব্যস্ত হয়ে পড়লেন উপকরণ সংগ্রহে। আজ তো সেই মহেন্দ্রক্ষণ, এই সুযোগকে কাজে লাগাতেই হবে। পূর্বে ঘটা কিছু কথা ভাবতে ভাবতেই জমিদার মশাই সিঁড়ি দিয়ে নামছিলেন। যত নিচে নামছিলেন, জলদমন্ত্র কণ্ঠে মন্ত্রধ্বনি ততই তীব্র হয়ে ভেসে আসছিল তার কানে। সিঁড়ির কয়েকটি ধাপ আগুনের আভায় আলোকিত হয়ে আছে। তিনি দেখতে পেলেন দেওয়ালের চারিদিকে 4টি প্রমাণ আকারের মশাল জ্বলছে, আর মধ্যিখানে একটি অগ্নিশিখা। সেই আলোয় গুপ্ত কক্ষটি উদ্ভাসিত, এবং তার চোখ গিয়ে পড়ল ছটফট করতে থাকা মেয়েটির দিকে। পিছমড়া করে বেঁধে রাখা মেয়েটি কাতর অনুনয় বিনয় করছিল। চোখ ফেটে জল গড়িয়ে পড়ছিল গাল বেয়ে। সে কাঁদতে কাঁদতে বলল, দয়া করুন, দয়া করুন, আমাকে বড়ি দেবেন না। আমি আমার বাবা মায়ের একমাত্র কন্যা। আমায় কেন ধরে এনেছে? কি আমার অপরাধ? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। তান্ত্রিকটির পরনে ছিল কালো পোশাক, মাথার চুল উস্কো খুস্কো। সে ধ্যানমগ্ন। তার চোখের সামনে খোলা ছিল একটি পুঁথি, যার পাতাগুলি অদ্ভুতভাবে নিজের থেকেই উল্টে যাচ্ছিল। সে মালসার উপর রাখা মুঠো মুঠো মন্ত্রপুত কালো তিল মেয়েটির দিকে ছুঁয়ে মারছিল। সেই তিল যেন কমলার শরীরের প্রতিটি স্নায়ুতে যন্ত্রণা এনে দিচ্ছিল। সে আবার বলল, হে ঈশ্বর, তুমি এর বিচার করো। আমি যদি তোমার পুজো করে থাকি, তাহলে এই শয়তানরা যেন শান্তিতে না থাকতে পারে। তোমার কোপে যেন এরা ভস্ম হয়ে যায়। এই কাতর স্বর কানে এসেছিল তান্ত্রিকের। তিনি কর্ণপাত করলেন না। ধ্যান ও মন্ত্রপাঠ শেষ করে এবার তান্ত্রিক হিসহিসে স্বরে বলে উঠলেন, তোকে বলি দেবো? হ্যাঁ, এই কথা কে বলেছে? না 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 না, তোকে বলি দেওয়া হবে না। তোর মধ্যেই সেই লক্ষণ আছে যার জন্য তোকে ধরে এনেছি। হ্যাঁ, তোকে তোকে আমার ইষ্টের সামনে বসিয়ে পূজা করব, পূজা। তারপর তুই এই দেহ ত্যাগ করে আমার দাসে পরিণত হবি। বুঝতে পেরেছিস? না না,
তুমি এমন কিচ্ছু করতে পারবে না। আমি তোমার দাস হব না, হব না। তুই আমাকে শিখিয়ে দিবি নাকি রে? হ্যাঁ, আমি কোনটা করব আর করব না? আমি যে প্রেত সিদ্ধ তান্ত্রিক, শ্মশানে সাধনা করে কত ভয়ঙ্কর প্রেতকে নিয়ন্ত্রণে এনেছি। তুই তো সামান্য একটা অষ্টাদশী মেয়ে হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস। হ্যাঁ, আমি চাইলে তোকে এখনই শেষ করে দিতে পারি, এখনই। কিন্তু কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ, আচার অনুষ্ঠান শেষ করেই তোকে আমার আরাধ্যার কাছে সঁপে দেব। প্রস্তুত হ, প্রস্তুত হ। এই বলে তান্ত্রিক তার দুই শ্যাঙাতের দিকে ইশারা করলেন। তাদের হাতে ধরা ছিল বড় বড় মাটির কলসি, যার মধ্যে ছিল মন্ত্রপুত জল। তারা সেই জল ঢেলে দিল মেয়েটির মাথায়। তান্ত্রিক উঠে দাঁড়িয়ে শুকনো বেলপাতার উপর রক্ত দিয়ে গুপ্ত মন্ত্র লিখতে লাগলেন। লেখা শেষ হলে তার যন্ত্রমণ্ডলের কেন্দ্রবিন্দুতে রেখে আবার মন্ত্রপাঠ শুরু করলেন। পাশে রাখা নরকপাল থেকে একটা তরল পান করলেন। গুপ্তকক্ষটি আবার ভরে উঠল রোদন ধ্বনিতে। জমিদার মশাই হতবম্ব হয়ে তাকিয়ে রইলেন সে অদ্ভুত শ্মশান ক্রিয়ার দিকে। বাইরে মেঘ ডাকছে, ঘরের ভিতর এক অদ্ভুত পরিবেশ, যার মধ্যে দাঁড়িয়ে থাকাও যেন দুঃসাধ্য। তবে তান্ত্রিক আগে থেকেই বলে রেখেছিলেন এই ক্রিয়ায় জমিদার মশাইয়ের উপস্থিতি বাধ্যতামূলক। দেবী মূর্তির দিকে তাকালেন তিনি। নিকষ কালো রঙের সেই বিগ্রহটি একটি পা তুলে রেখেছে মৃতদেহের বুকে, অন্য পা বাইরে। গলায় সত্যিকারের নরমুণ্ডের মালা, দেহের বেশিরভাগ স্থান অনাবৃত, আর মুখভঙ্গি এতই উগ্র যে জমিদার মশাই ভয়ে কেমন কেঁপে উঠলেন। অকস্মাৎ তিনি মূর্তির দিকে এগিয়ে গেলেন। তারপর বুঝতে পারলেন তিনি ভুল করেছেন। মূর্তিটি যেন তাঁর দিকেই একদৃষ্টে তাকিয়ে আছে। দেবীর এক হাতে একটি নরকপাল ধরে আছেন। ছাগলের রক্ত একটি পাত্রে নিয়ে সেই শূন্য নরকপালে ঢাললেন তান্ত্রিক। রক্তের উপরে রাখলেন একটি কালো ফুল, আর কিছু রক্ত ছিটিয়ে দিলেন দেবী মূর্তির দিকে। দেবীর মস্তকে বসেছিল কিম্ভূত কিমাকার একটা কাক, যার চোখ জলজল করছিল। এইবার তান্ত্রিক দেবী মূর্তিকে স্নান করিয়ে দিলেন। তখনই কোথা থেকে যেন একটা দাঁড় কাক ডেকে উঠল। কাকের ডাক শুনে জমিদার মশাই এবং নায়েব উভয়ই আতঙ্কিত, কারণ কক্ষে কোনো জানলা বা ছিদ্র নেই। তাহলে কাক এলো কোথা থেকে? ঠিক তখনই তান্ত্রিক বলে উঠলেন, ভয় নেই, ওই কাক আমার আনে এসেছে। সে দেবীর বাহন। আমার ডাকে সাড়া দিয়ে দেবী জাগ্রত হচ্ছেন। জয় মা, জয় মা, এবার আমার ক্রিয়া সফল হবে। জয় মা, জয় মা। উল্লাসে ফেটে পড়ল তান্ত্রিকটি। তার চোখ মুখে খেলে গেল পৈশাচিক আনন্দের অভিব্যক্তি। এবার তান্ত্রিক মেয়েটাকে টেনে নিয়ে চলল। তারপর হুঙ্কার দিয়ে বলে উঠল, এই মেয়েটাকে ওই যন্ত্রমণ্ডলের উপর বসিয়ে দে, তাহলে আমি ক্রিয়া করতে পারবো। বসিয়ে দে, বসিয়ে দে। মেয়েটি বেশ বাধা দিচ্ছিল। সে ছটফট করছিল এবং বলছিল, তোমরা নিজেদের কাজের জন্য একটা মেয়েকে নির্বিচারে হত্যা করছো। এর ফল ভগবান তোমাদের হাতে নাতে দেবেন, মিলিয়ে দেবেন। আমি মৃত্যুর আগেই অভিশাপ দিয়ে যাচ্ছি, এই বংশ নির্বংশ হবে, নির্বংশ হবে। তারপর এক ছুটে জমিদার মশাইয়ের দিকে এগিয়ে এলো। কাক ভেজা অবস্থায় চোখের জল ফেলতে ফেলতে সে বলল, জমিদার বাবু, আপনি ভাবছেন নাকি আপনার এই কুকীর্তির কথা কেউ জানতে পারবে না? আপনি পার পেয়ে যাবেন? না 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 না, এই বাড়ির মাটিতে আমার যতগুলো চোখের জলের ফোঁটা পড়বে তার মাসুল তো আপনিই গুনবেন। সেই সাথে আপনার পরবর্তী প্রজন্ম গুনবে। আপনি আমাকে কি জন্য এনেছিলেন এখানে, মনে আছে?
আমরা সহজ সরল খেটে খাওয়া মানুষ, আমাদের আপনি প্রতারিত করেছেন। এর প্রতিটি প্রতিশোধ আমি নেব, আমি নেব। জমিদার মশাই মেয়েটির কথা শুনে কিঞ্চিত ইতস্তত করলেন, কেননা তিনি সত্যি পাপের ভাগীদার। তার মনে পড়ে গেল কিভাবে তিনি মেয়েটিকে তার নিজের জিম্মায় আনার জন্য ফাঁদ পেতেছিলেন। কিন্তু ওই কথায় তিনি ভুল করে প্রশ্রয় দিলেন না, স্রেফ এড়িয়ে গেলেন। ততক্ষণে তান্ত্রিকের 2 স্যাঙাত তাকে ধরে ফেলেছিল এবং জোর করে যন্ত্রমণ্ডলে বসিয়ে দিয়েছিল। যন্ত্রমণ্ডলে বসতেই মেয়েটা কেমন যেন শান্ত হয়ে গেল। তান্ত্রিক এবার মাটির ধনুচিতে নারকেল ছোবা দিয়ে আগুন জ্বালালেন। তারপর ঘটল কাণ্ডটা। ধোঁয়া গল গল করে বেরোতে শুরু করলো, আর তান্ত্রিক নিজের হাতের একটা অংশ কেটে রক্ত বার করে যন্ত্রের মধ্যে ছিটিয়ে দিলেন। তারপরেই দেখা গেল যন্ত্রটা কেমন যেন লালচে বর্ণের হয়ে উজ্জ্বল আভা ছড়াচ্ছে। সে 2 হাত ওপরে তুলে গুহ্য মন্ত্র আওড়াতে আওড়াতে এক টানা মন্ত্রপাঠ শুরু করলো। তাকে অনুসরণ করতে লাগলো তার চেলারা। দুর্বোধ্য ভাষায় চলতে লাগলো সেই মন্ত্রপাঠ। মেয়েটা অনেকক্ষণ ধরেই একটানা বসেছিল। তার মাথার চুল সামনে এসে গিয়েছিল। অদ্ভুতভাবে সে গোঙাচ্ছিল, তবে সে বেশিক্ষণ বসে থাকতে পারল না। আগুনের আভায় জমিদার মশাই দেখলেন মেয়েটা ধপ করে যন্ত্রমণ্ডলের ভিতরেই পড়ে গেল। সে পড়ল ঠিকই, তবে ক্রিয়ার কাজে জ্বালিয়ে রাখা আগুনটা বেশ কিছুক্ষণ দপদপ করে জ্বলে শেষ পর্যন্ত নিভে গেল। তান্ত্রিক এবার চমকে উঠলেন। তারপর ভীত কণ্ঠে বলে উঠলেন, আগুন থেকে বেরিয়ে আসা মিশ কালো ধোঁয়া এক জায়গায় কুণ্ডলি পাকাতে শুরু করলো। বাইরে থেকে শোনা গেল শিয়ালের ডাক। সেই ডাক শুনে সত্যি চমকে উঠলেন জমিদার মশাই। তিনি এবার বলে উঠলেন, এটা কি হচ্ছে সাধুজি? আপনি তো বলেছিলেন এই ক্রিয়াটা নির্বিঘ্নে সম্পূর্ণ হবে। সেটাই তো বুঝতে পারছি না। আমার করা এই ক্রিয়া আজ অব্দি বিফল হয়নি। আমার ইষ্টদেবী যে অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু কেন, সেই কারণটাই তো আমি ধরতে পারছি না, কিছুতেই ধরতে পারছি না। এইবার গুপ্ত কক্ষ ভরে উঠল অট্টহাসিতে। আধার নেমে এসেছিল কক্ষে। সেখানে শুধু এক জোড়া লাল চোখ দেখতে পেল সকলে। তা দেখে সকলেই বেশ খানিকটা ভয় পেয়ে গেল। নিস্তব্ধ গুপ্ত কক্ষে ছমছম করে উঠল নূপুরের শব্দ। সেই শব্দ শুনে তান্ত্রিক এবার উঠে পড়লেন। তারপর ভীত স্বরে চেলাদের উদ্দেশ্যে বললেন, কোনো একটা আলো জ্বাল তোরা, আঁধারে কিছুই দেখা যাচ্ছে না। এই ষড়যন্ত্র, আমার ক্রিয়ার খবর নিশ্চয়ই কেউ জেনে ফেলেছে। জমিদার মশাই, আপনি আমার কাজে বাধা দিয়েছেন। এবার আমরা এখান থেকে বেঁচে ফিরবো কিনা সন্দেহ। আপনার বংশ এই ফুলের মাসুল গুনবে, এই ফুলের মাসুল গুনবে আপনার বংশ। এই কথা বলে তান্ত্রিক দ্রুত নিজের আসন ত্যাগ করতে চাইলেন, কিন্তু তার শরীর আগের চেয়ে অনেকটা ভারী হয়ে গিয়েছিল। চেলারা বিপদের পূর্বাভাস পেয়ে ওই জায়গা থেকে ছুটে বেরোনোর পথ খুঁজছিল। গুপ্ত কক্ষ থেকে বেরোনোর ব্যবস্থা ছিল, কিন্তু হঠাৎ করেই মাটির নিচের সেই অংশটা কেঁপে উঠল। তারপর কিছু পরেই সেই কম্পন থেমে গেল। নায়েব মশাই নিজের পাঞ্জাবির বুক পকেট থেকে বের করলেন একটা দেশলাই। ফস করে দেশলাই জ্বালাতেই তিনি দেখলেন সিঁড়ির উপর ছাদের যে অংশটা ছিল সেটাই ভেঙে পড়েছে, অর্থাৎ বাইরে বেরোনোর পথ সম্পূর্ণ বন্ধ। সেই সময় পুনরায় অট্টহাসির শব্দ শুনতে পেলেন তিনি। বুঝতে পারলেন শব্দটা আসছে যন্ত্রমণ্ডলের ভিতর থেকে। তান্ত্রিক সহ সকলেই ভীত হয়ে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়ালেন। যন্ত্রমণ্ডলের মধ্যে থাকা মেয়েটি এবার ধীরে ধীরে উঠে বসতে লাগলো। তার দেহে প্রাণের স্পন্দন নেই, সেটা সকলেই বুঝতে পারছিল, কারণ মেয়েটি অনেক আগেই ভয়ে পেয়ে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুবরণ করেছে। এইবার সে উঠে দাঁড়ালো। তারপর ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি রেখে বলে উঠল, অনেক কষ্ট পেয়ে মরেছি, এইবার তোদের ঠিক নিধন করব। আজ তোদের না মারলে তোরা আরো অনেক মেয়েকে সাধনার নামে বলে দিবি।
তোরা পাপিষ্ট, তোদের শাস্তি হওয়াই উচিত। সকলেই দেখল নিভে যাওয়া আধ পোড়া কাঠ থেকে যে কালো ধোঁয়াটা বেরোচ্ছিল তা ছড়িয়ে পড়ল সমস্ত গুপ্তকক্ষে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মেয়েটি এবার সকলকে তার ধারালো নখ দিয়ে একে একে শেষ করে দিল। সকলেই চিৎকার করে উঠল। জমিদার, নায়েব একে একে সকলের প্রাণ নেওয়ার পর মেয়েটি এবার বলল, এই জমিদার বংশকে আমি নিঃশেষ করে দেব। কেউ কেউ আমার হাত থেকে রেখাই পাবে না, কেউ না। ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে মাঝে মধ্যে গল্প শোনায় যে আনন্দ আছে, সেটা জগতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। বাজার হাট সেরে সেগুলোকে আমি গিন্নির কাছে রেখে সোজা বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। সিগারেট ধরিয়ে সুখ টান দিতে দিতে এগোচ্ছিলাম আমার গন্তব্যের দিকে। ঠিক সেই সময় কাঁধে চাপড় পড়তেই দেখলাম হাসি হাসি মুখ করে কিশোরী দাঁড়িয়ে। সে বলল, যে পথ তোমার গন্তব্য সেই একই পথের পথিক আমিও বৎস। তবে আনন্দের ভাগ তো তোমার করাই উচিত। দাও একটা সিগারেট। কাঁচি সিগারেট কতদিন যে খাইনি। একটা সিগারেট বের করে কিশোরীকে দিলাম। সে টানতে টানতে বলল, ঠাকুরমশাইয়ের কাছে কি গল্প শোনা যায় বলো তো? বহুদিন হয়ে গেল জমাটি গল্প শোনাই হচ্ছে না। কিশোরী, তুমি আর গল্প শোনার আবদার করো না দয়া করে। তোমার এই গল্পের মাঝে ব্যাঘাত দেওয়াটা বড্ড খারাপ স্বভাব। এই কারণেই ঠাকুরমশাই রেগে যান। না না, আমার খেয়াল থাকবে। চলো এখন ওনার বাড়িতে গিয়ে পৌঁছাই, নইলে শুনতে পাচ্ছ তো বৃষ্টি শুরু হলো বোধ হয়। যে দেখলাম কথাটা কিশোরী নেহাত মিথ্যে বলেনি। রোদ ঝলমলে আকাশটাকে ঢেকে ফেলেছে কালো রঙের মেঘ। গুরু গুরু গর্জন এবং ছোড়ো বাতাস পরিবেশে দুর্যোগ ঘনিয়ে আসার পূর্বাভাস দিচ্ছিল। তাই চলার পথে বারবার কষ্ট হচ্ছিল। তারপর কোনো মতে ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছে দরজায় টোকা মারলাম। ভেতরে ঘণ্টা শব্দ হচ্ছিল, অর্থাৎ ঠাকুরমশাই পুজোর কাজে ব্যস্ত। আমাদের দরজা খুলে দিল চারি। তারপর আমরা ঘরে ঢুকে আমাদের আসন দখল করলাম। ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা। এরপর ঠাকুরমশাই বেরিয়ে এলেন। একটা থালায় সন্দেশ রাখা ছিল। আমাদের দিকে সেই প্রসাদী সন্দেশ বাড়িয়ে দিয়ে তিনি বললেন, কি ব্যাপার, আজ এই পথে এত সকালে? তোমরা তো সকালে আসো না। তাহলে এই চলে এলাম ঠাকুরমশাই। ঘরে বসে আর ভালো লাগছিল না। আসলে আজ অফিস ছুটি, বুঝলেন। আর সরকারি ছুটির দিনে আপনার কাছে গল্প শুনলে দিনটা ভালো যাবে মনে হলো, তাই চলে এলাম এক প্রকার। ঠাকুরমশাই, তা বলুন না, আপনার ঝুলি থেকে একটা ভয়ঙ্কর গল্প। আমরা কিন্তু অনেক আশা নিয়ে এসেছি। আশা করি আপনি আমাদের নিরাশ করবেন না। ঠাকুরমশাই মৃদু হেসে বললেন, আচ্ছা, বেশ বেশ। আমার জীবনের অভিজ্ঞতাগুলোকে তোমরা কেন যে গল্প বলো তা আমি বুঝি না বাবু। জীবনে অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা সাক্ষী আমি হয়েছি, কিন্তু আজকে যে অভিজ্ঞতাটা আমি তোমাদের শোনাতে চলেছি ওই অভিজ্ঞতার নেপথ্যে আছে লোভ। আর এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে একটি, সেটি হলো সর্বশক্তিমান বিধাতা পুরুষ আমাদের সকল কার্য লক্ষ্য করছেন। ওনার অলক্ষ্যে কিছুই নেই। আমরা যেমন কর্ম করব তেমনই ফল আমাদের ভোগ করতে হবে। এমনকি তোমার কৃতকর্মের ফল ভোগ করতে হতে পারে তোমার পরবর্তী উত্তর পুরুষদের। বুঝলে? কিশোরী আর আমার কারোরই তর্সই ছিল না। তাই কিশোরী এবার নিতান্ত বাধ্য হয়ে বলে উঠল, ঠাকুরমশাই, দয়া করে এইসব তত্ত্ব কথা রাখুন। আমরা যে অনেক আশা নিয়ে এসেছি, আমাদের গল্পটাই শোনান না। ঠাকুরমশাই তার ঠোঁটের কোণে সারল্যের হাসি ফুটিয়ে বলে উঠলেন, ঠিক আছে, আজ তোমাদের জমিদার বাড়ির সর্বনাশা কাহিনী শোনাব। লোভ যে মানুষকে সর্বনাশের পথে কত দূর পর্যন্ত নিয়ে যায় তা আমি রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পেরেছিলাম
এক ঘটনার পরে। চারি এসে চা দিয়ে গেল। চা পান করার পর তারানাথ একটা সিগারেট ধরালেন। তারপর বললেন, অনেক দিন আগেকার কথা। আমি তখন তন্ত্রের পথে এসেছি, বেশ কিছুদিন কেটে গিয়েছে। তখনও মাতু বাগলি বা মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হয়নি। গ্রীষ্মকাল, পল্লীগ্রামের বুকের উপর দিয়ে মেঠো পথ ধরে হেঁটে যেতে মন্দ লাগছিল না। মন্দ মন্দ ঝিরঝিরে বাতাস গায়ে লাগছিল। সেই সাথেই শুনতে পাচ্ছিলাম রাখাল বালকের বাঁশির শব্দ। দূরে শুনতে পাচ্ছিলাম বাউলের গীতি। উদাস সুরে বাউল একতার হাতে গান গাইতে গাইতে চলে যাচ্ছিল। বলতে গেলে ভালোই লাগছিল, তবে বেশিক্ষণ ওই সুখ সইল না। গ্রামে ঢোকার পথেই দূর থেকে একটা বড় মাপের জমিদার বাড়ি দেখতে পেলাম। বাড়িটার ছাদে কে যেন ঘুরে বেড়াচ্ছিল। দূর থেকে স্পষ্টভাবে দেখা পেলাম না যদিও, কিন্তু সেটি যে নারী মূর্তি সেই বিষয়ে আমার ভুল ছিল না। আমি ইষ্টনাম জপ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। তারপর আকাশটাও আবার কালো করে এলো হঠাৎ করেই। আমি বরাবরই মন্দির কিংবা শ্মশানে মশানে কাটিয়ে দিতে পারি, কিন্তু বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে কাটানো খুবই কষ্টকর। আশেপাশে মন্দির ছিল না, তাই ওই জমিদার বাড়ির দিকে চেয়ে ভাবলাম এমন বাড়িতে নিশ্চয়ই অতিথিদের থাকার ব্যবস্থা আজ থাকে। আজকে রাতটা এখানে কাটিয়ে নিলে কেমন হয়। চললাম ওই দিকেই। যেতে যেতেই বুঝলাম ওই জমিদার বাড়িটা দূর থেকে যতটা কাছে মনে হয়েছিল আদতে ততটাও কাছে নয়। তবে পথে যেতে যেতে একটা জলাশয় দেখতে পেলাম। সেখান থেকে এক রমণী কলসি কাঁখে জল নিয়ে ফিরছিলেন। আমাকে দেখেই প্রণাম করলেন, তারপর বললেন, নাম ওই ঠাকুর মশাই, আপনি বুঝি এই গ্রামে নতুন? হ্যাঁ মা, হাঁটতে হাঁটতেই চলে এসেছি। আচ্ছা, দূরে যে ওই জমিদার বাড়িটা দেখা যাচ্ছে সেটা এখান থেকে কতটা দূর হবে? ওই জমিদার বাড়িটা? ওখানে কেন যাবেন? ওই বাড়ি ভালো নয়। সেখানে যাওয়ার চাইতে আপনি আমার বাড়ি আসুন, একটু সেবা করার সুযোগ দিন। কেন মা, জমিদার বাড়িতে তোমরা বুঝি যাও না? আর এখানকার জমিদারকে? এখন তো কোনো জমিদারি নেই। জমিদারি ছিল এক সময়, কিন্তু এখন আর ওখানে কেউই যায় না। ওখানে যেতে সকলে ভয় পায়। ওইখানে যে একবার যায় সে ফিরে আসে না। ওইখানেই আমাদের গ্রামের অনেকেই প্রাণ হারিয়েছে। জমিদার বাড়ির মধ্যে কি আছে কে জানে, ওইদিকে গেলেই ভয় লাগে। কথায় কথায় জানলাম তার নাম শিবানী। তার কথা শুনে আমি ভাবলাম সেই কথাটা ঠিকই বলেছে। এখনো অনেকটা পথ বাকি আছে, যেতে গেলে অন্ধকার নেমে আসবে। তার চাইতে এই মেয়েটার বাড়িতে থেকে গেলে মন্দ হবে না। যদিও একদিনই থাকবো বলে ঠিক করলাম, কেননা গরিব গ্রামবাসীর অন্ন ধ্বংস করতে আমার বেশ খারাপ লাগে। আমি তার কথায় সায় দিয়ে বললাম, ঠিক আছে মা, আজকের দিনটা আমি তোমার বাড়িতেই থেকে যাব না হয়। অসুবিধা হবে না তো কোনো? মেয়েটা দেখলাম খুব খুশি হলো আমার এই কথা শুনে। তখনকার দিনের পাড়া গ্রামের মানুষজন খুব ভালো ছিল। 2 মুঠো অন্ন আর শেরখানেক দুধ পাওয়া যেত। তার বাড়িটা খুব একটা বড় না হলেও মেয়েটা পরিপাটি করে সাজিয়ে রেখেছে। আমি প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে একটা বিপদের আভাস পেলাম। বাতাসে নাক টেনে ঘ্রাণ নিতেই একটা বিশ্রী গন্ধ পেলাম। আমার হাবভাব দেখে মেয়েটা বেশ ইতস্তত করে বলল, কি হলো ঠাকুর মশাই, আপনি থমকে দাঁড়িয়ে গেলেন কেন? আসুন আমার বাড়িতে। বলি, ও মিনতি, মিনতি, কই গেলি মা? একটু বেরিয়ে আয়। মায়েরটাকে সাড়া দিয়ে অল্প বয়সী একটা মেয়ে বেরিয়ে এলো। তার পরনে ছিল একটা ডুরের শাড়ি। সে এসে আমাকে একটা চাটাই বিছিয়ে দিল। আমি উঠোনের চারপাশটা একবার চোখ বুলিয়ে নিলাম, তারপরে বললাম, আচ্ছা, তোমরা গ্রামবাসীরা ওই জমিদার বাড়িকে ভয় করে চলো কেন? ভয় পাবো না? ওই জমিদার বাড়ি যে সাংঘাতিক। ওই বাড়ির পাশ দিয়ে পেরছিল আমাদের গ্রামের 2 জন, বৈকুণ্ঠ আর তার বউ পূর্ণিমা। এই 2 জনকেই আমরা সবাই চিনতাম।
মাস দুয়েক আগেই আমাদের গ্রামে একটা মেলা হয়েছিল। জমিদার বাড়ি থেকে একটু এগিয়ে গেলে একটা বড় মাঠ দেখা যায়, নাম কালীর মাঠ। ওই মাঠ যেখানে শেষ, সেখান থেকেই শুরু বিরাট এক শ্মশান। তাহলে ঘটনার কথায় আসি। ওই মাঠেই যাত্রা দেখে স্বামী স্ত্রী ফিরছিল। ফেরার পথে তারা জমিদার বাড়ির পাশ দিয়ে আসছিল। বৈকুণ্ঠর মুখে শোনা কথাগুলোই বলছি। ওরা যখন ফিরছিল তখন পূর্ণিমা হঠাৎ ভয় পেয়ে কোকিয়ে ওঠে আর বলে, ওগো, জমিদার বাড়ির ওখানে কে দাঁড়িয়ে আছে? বৈকুণ্ঠ নাকি বউয়ের দৃষ্টি অনুসরণ করেও কাউকে দেখতে পায়নি। সে বলে, কই গো, কাকে তো দেখতে পাচ্ছি না। তুমি খামোখা ভয় পাচ্ছ কেন? ওইখানে কেউ নেই? না গো, আমি স্পষ্ট দেখেছি একটা মেয়েকে। সে হাতছানি দিয়ে ডাকছে আমায়। তুমি দেখছো না? দূর, যত সব চোখের ভুল। চলো বাড়ি যাই। এই বলে সে বউকে জোর করে বাড়ি নিয়ে আসে। কিন্তু বাড়িতে আসার পর থেকেই তার বউটা কেমন যেন বদলে যায়। চোখ দুটো হয়ে উঠেছিল টকটকে লাল, ঠিক যেন জবা ফুল। শুতে যেতেই বৈকুণ্ঠ দেখতে পায় তার স্ত্রী কেমন অদ্ভুত স্বরে নিজের মনেই কথা বলছে। আমাকে মুক্তি দাও, নইলে আমি এই গ্রাম শেষ করে দেব। আমাকে মুক্তি দাও। এই কথা শুনে বৈকুণ্ঠ তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু ডাকার ফল হয় উল্টো। তার স্ত্রী চিৎকার করে তার গলা টিপে ধরে আর খোনা কণ্ঠে বলে, ওরে শয়তান, আমি তোর বউ নই। আমি তোর বউয়ের দেহে ঢুকেছি। আমি তোর প্রাণ নেব। তোর এই গ্রাম বাঁচাতে পারবি না। আমার আক্রোশ থেকে এই গ্রামকে বাঁচাতে পারবি না। যেমন ভাবে আমি মরেছি, তেমনই ভাবে বাচ্চা বুড়ো সবার ঘাড় ভেঙে রক্ত খাও। পারলে পারলে পরিত্রাণ পেয়ে দেখা। এই কি বলছো তুমি? আমি যে তোমার স্বামী। কেন এমন করছো আমার সঙ্গে? বৈকুণ্ঠর গলা চেপে ধরেছিল মেয়েটা। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে আমাদের বাড়িতে ছুটতে আসে। তখন আমরা সদ্য খাওয়া দাওয়া শেষ করে শুয়েছি। দরজায় ধাক্কাধাক্কি শুনে আমার স্বামী বলে, কি গো, দরজায় এত ধাক্কাধাক্কি করছে? আমি মেয়েটাকে থামিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কেন এসেছিল সে? ঠাকুর মশাই, আমার স্বামী গুণিন। ঝাড়ফুঁক আর ভূত প্রেত ছাড়াতে তাকে গ্রামে গ্রামে যেতে হয়। এখনো পাশের গ্রামের সিধু ময়রার বাড়ি গেছে। বৈকুণ্ঠ দরজায় ধাক্কাধাক্কি করছে দেখে উনি বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, বৈকুণ্ঠ, এত রাতে তুমি এখানে কেন? বাড়িতে সব ঠিক আছে তো? আমি দরজার কাছে এসে দাঁড়ালাম। দেখলাম ভয়ে বৈকুণ্ঠর মুখ বিবর্ণ। সে ভিতরে এলো, কাটিয়ায় বসে কাঁপতে কাঁপতে সব কথা খুলে বলল। আমার স্বামী চিন্তিত গলায় বললেন, চিন্তা করিস না, তোর বউয়ের কিচ্ছু হবে না। ওর গায়ে জমিদার বাড়ির বাতাস লেগেছে। আর ওর কি চুল খোলা ছিল? হ্যাঁ দাদা, মা তো বারবার নিষেধ করেছিল সন্ধ্যায় চুল খুলে বাইরে যেতে না। আমার স্বামী তখন ওর বাড়িতে যেতে যাচ্ছিলেন। এমন সময় বাইরে থেকে হিসিসে একটা গলা শোনা গেল। বৈকুণ্ঠ ভয়ে চেঁচিয়ে বলল, এই দেখুন দেখুন, ওই দেখুন চলে এসেছে। হ্যাঁ, আমাকে বাঁচান। তোমার স্বামী কি তাকে বাঁচাতে পেরেছিলেন? অনেক কষ্টে ঠাকুরমশাই, অনেক ঝাড়ফুঁক মন্ত্র পড়ে কোনোভাবে তাকে তাড়াতে পেরেছিল। নইলে ভগবান জানেন কি হতো। বেরিয়ে যাওয়ার আগে সে আবার সতর্ক করে দিয়ে বলেছিল, ঠিক সময় হলে আমি আবার ফিরবো। আমি আবার ফিরবো। তারপরেই বৈকুণ্ঠের বউ অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরেছিল 2 দিন পর। এই পর্যন্ত বলে শিবানী হেসেলে চলে গেল। আমি ঘুরে ঘুরে তার বাড়ির চারপাশটা একবার দেখে বন্ধন নিলাম। রাত তখন গভীর। বাইরে খাটিয়ায় শুয়ে আছি, বিন্দুমাত্র বাতাস নেই। হঠাৎ কার যেন পায়ের শব্দ পেলাম, যা সদর দরজার সামনে এসে থামল।
গৃহিণী এবং তার মেয়ে নিশ্চিন্তে শুয়েছিল। সেই সময় একটা ডাক কানে এলো। আগে বলি, অনেকক্ষণ ধরেই একটা রাতচরা পাখি ডেকে যাচ্ছিল বরাবর। মনে হচ্ছিল আজ কিছু অশুভ ঘটতে চলেছে। আমি উঠে গিয়ে কিছু কাঠকুটো জোগাড় করে উঠোনের মাঝখানে আগুন জ্বালালাম, আর তার পাশে একখানা বিপত্তারিণী যন্ত্র নির্মাণ করলাম। তাতে একটি টাটকা জবা ফুল ফেলে দিতেই পাখির ডাকটা থেমে গেল। আগুনের কাঠ ফাটার শব্দ কানে এলো। চারিদিকে নিস্তব্ধতা। খাটে শুয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছি। ঠিক সেই সময় ডাকটা এলো। আমি দেখলাম ভেতরের দরজা খুলে বাড়ির গৃহিণী বেরিয়ে এলো। সে এগোতে লাগলো। আমি তাকে বললাম, এ কি মা, আপনি ওইভাবে এগিয়ে যাচ্ছেন কেন? কিন্তু না, তার কোনো প্রকার হুঁশ ছিল না। সে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছিল। আর ওই সময় অদ্ভুতভাবে দরজার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বাইরে ডাকতে শুরু করলো সেই আগন্তুক। আগন্তুক কিভাবে প্রবেশ করলো সেটা জানা না থাকলেও তার ওই জ্বালাময় দৃষ্টি দেখে আমার বুকটা কেঁপে উঠল। সে এইবার হো হো করে অট্টহাসি দিয়ে বলে উঠল, আয় আয়, তোকে শ্মশানে গিয়ে মেরে ফেলবো, তারপর তোর মেয়ের গাড় মটকে রক্ত চুষে খাবো। রক্ত চুষে খাবো। আমি বহুবার ডাকাডাকি করলাম, বললাম, যেও না, গেলে যে তোমার বিপদ অবশ্যম্ভাবী। মেয়েটা কিন্তু বাহ্যজ্ঞান শূন্য হয়ে আমাকে বলল, ঠাকুর মশাই, আপনি কি বলছেন? ওই তো আমার স্বামী বাড়ি ফিরে এসেছেন, আপনি তাকে গড়ে ঢুকতে না দিয়ে বাইরে চলে যেতে বলছেন কেন? আমি এইবার তার সামনে দাঁড়িয়ে পড়লাম। তারপর বিড়বিড় করে গুচ্ছ গালিকা মন্ত্র পড়তে পড়তে তার হাতে হলুদ বর্ণের একটা তাগা পরিয়ে দিলাম। এক জায়গায় মন্ত্রের বন্ধনে থমকে দাঁড়ালো সে। এইবার আমি ঘুরে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ ওই আবছায়া মূর্তির দিকে। জ্বলতে থাকা কাঠকুটো থেকে একটা কাঠ তুলে নিলাম, তারপর সেটা ছুঁড়ে মারলাম ওই আবছায়া মূর্তির দিকে। ক্রুদ্ধ কণ্ঠে বললাম, খবরদার, যদি আর এক পা তুই আমার দিকে এগোস তাহলে তুই আর জীবনেও মুক্তি পাবি না। এই দেখ, তবে আমি এক্ষুনি ওই জায়গায় মন্ত্রপুত জল ছুঁড়ে মারছি। তোকে আমি জমিদার বাড়িতে ঢুকলেই সমূলে শেষ করব। তুই একজন তান্ত্রিকের ক্রোধ সম্বন্ধে অবগত নস বলে এমন তাণ্ডব করছিস। কথাটা শুনে ওই আবছায়া মূর্তি মিলিয়ে গেল। তারপর একটা চাকা বাঁধা ধোঁয়া শূন্যে উঠে এগিয়ে গেল ওই জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়ির দিক থেকেই কি অপশক্তিরা আসছিল গ্রামের আনাচে কানাচে? হ্যাঁ কিশোরী, তুমি ঠিকই ধরেছ। আসলে মূল আতুর ঘরটাই বিনষ্ট করার দরকার ছিল। সেই প্রসঙ্গে আমি আসছি কিছুক্ষণ পরে। ওই আবছায়া মূর্তি মিলিয়ে গেলে হুঁশ ফিরে এলো মেয়েটার। সে ক্লান্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠল, ঠাকুর মশাই, আপনি এখানে? আমার মেয়ে কই? খুকি, কই গেলি তুই? তোমার চিন্তার কোনো কারণ নেই মা, কিন্তু তুমি কার ডাকে সাড়া দিয়ে বাইরে বেরিয়ে এসেছিলে? বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি যেন স্পষ্ট ওনার ডাক শুনলাম। উনি আমাকে ডাকছিলেন, ওই ডাকে সাড়া দিয়েই তো আমি বাইরে বেরিয়ে এসেছি। অনেক বড় বিপদ হতে পারত। তোমার স্বামী ফিরে আসেননি আজকে। যে এসেছিল সে তোমার স্বামী রূপ নিয়ে এসেছিল। উদ্দেশ্য ছিল তোমার স্বামীকেই শেষ করা, কিন্তু সে তো নেই। তাই বাড়িতে তোমাকে পেয়ে তোমাকেই শেষ করার পরিকল্পনা করেছিল। কিন্তু এখন আর কোনো ভয় নেই। আমি যখন আছি তখন ওই প্রেত কিছুতেই এই বাড়ির চৌহদ্দির ভিতরে প্রবেশ করতে পারবে না। নির্বিঘ্নে ভিতরে থেকে যাও, আর কাল সকালের আগে দরজা খোলার দরকার নেই। যাও। মেয়েটা আমাকে প্রণাম করল। তারপর আমি তার মাথার উপর হাত রেখে আশীর্বাদ করে দিয়ে তাকে বিদায় জানালাম। কিন্তু কি জানো বিভূতি, আমার সারা রাত্রি আর এক ফোঁটাও ঘুম এলো না। একটা দুশ্চিন্তা যেন খচখচ করতে লাগলো মনের ভিতর। যে বাড়িতে আপনি ছিলেন সেই বাড়ির নিরাপত্তা নিয়ে কি ঠাকুরমশাই? না হে,
ওই বাড়িতে আর বিপদ ছিল না। আমি তো আগেই সব বন্দোবস্ত করে দিয়েছিলাম, কিন্তু এইবার আমার গ্রামের সম্বন্ধে একটা চিন্তা হচ্ছিল। হয় ওই জমিদার বাড়িতে গিয়ে প্রতিকার করে ওই দুষ্টু প্রেতকে সায়স্তা করা, অথবা গ্রামের মানুষদের ঘর ছেড়ে উদ্বাস্তু হওয়া। এই দুটি পথের মধ্যে একটি তো করতেই হতো, আর দূর থেকে তার প্রভাব খণ্ডন করা যেত না। সেদিন রাতে আর কোনো উপদ্রব ঘটল না। পরদিন সকালে আমি তল্পিতল্পা নিয়ে বাইরে বেরোতে যাচ্ছি, মেয়েটা আমাকে বলল, ঠাকুর মশাই, আপনি কোথায় যাচ্ছেন? অন্তত আজকের দিনটা থেকে যান। আমি ঘাড় নেড়ে বললাম, না মা, সেটা সম্ভব নয়। আমি সাধু সন্ত মানুষ, আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। এইবার আমাকে বিদায় দাও। মেয়েটা আমাকে কিছুতেই ছাড়ল না। সে আমাকে অনুনয় বিনয় করে বলতে লাগলো, ঠাকুর মশাই, আমার বিটেতে কাল একটা অনর্থ হয়ে যেত, আপনি ছিলেন বলে রক্ষা। ঠিক আছে, আপনাকে ধরে রাখতে পারবো না জানি, কিন্তু আপনাকে আমি আজকে না খাইয়ে কিছুতেই ছাড়বো না। অগত্যা দিনটা থেকেই গেলাম। এরপর গোটা গ্রামটা ঘুরতে বেরোলাম। গ্রামটা বেশ ছোট এবং ছিমছাম গোছে। একটা পুকুর চোখে পড়ল। পুকুরের ঘাটটা ভাঙা। ওই ভাঙা ঘাটে মেয়ে বউরা সকলেই জল তুলে নিয়ে যাচ্ছে। পুরুষ মানুষরা স্নান করছে, অল্প বয়সী ছেলে ছোকরা দল হই হুল্লোড় করে সাঁতার কাটছে জল ছিটি। দেখলে এক বিন্দুও মনে হবে না যে গ্রামের মধ্যে ঘটে চলা একের পর এক অনর্থসূচক কাণ্ডের জন্য সকলে ভয়ভীত হয়ে আছে। আমি গ্রামটা ঘুরছিলাম। ওই সময় দূরে একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরটা ছিল মহাদেবের। পুরোহিত জল ঢেলে মন্ত্রপাঠ করছিলেন। আমাকে দেখে প্রসাদ দিলেন। আমি স্নান করেই গিয়েছিলাম। তারপর মহাদেবের মাথার উপর জল ঢেলে প্রসাদ গ্রহণ করলাম। মন্দিরের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করেই আবার মনে হতে লাগলো এই শিবলিঙ্গ বেশ জাগ্রত। এরপর ওখান থেকে দুপুর করে ফিরে এলাম। যত্ন করে শিবানী আমাকে খেতে দিল। তার হাতে রান্না ছিল বেশ সুস্বাদু। এরপর দুপুরটা কাটিয়ে আমি যখন বিদায় গ্রহণ করছি, তখন শিবানীর মেয়ে এসে আমাকে প্রণাম করলো। শিবানী বলল, ঠাকুর মশাই, আপনি সাবধানে ওখানে যাবেন। জমিদার বাড়ির বেশ বদনাম আছে। আমার তো খুবই ভয় করছে। দেখুন না, আমার স্বামী গেলেন গতকাল সকালে, কিন্তু এখনো ফেরার নাম নেই। চিন্তা করো না মা, তোমার স্বামী সুস্থ আছেন এবং তিনি আজকেই ফিরে আসবেন। এইবার তাহলে আমি চলি মা। আমি তাকে বিদায় জানিয়ে জমিদার বাড়ির দিকে চলতে লাগলাম। পৌঁছতে না পৌঁছতেই সূর্যদেব অস্ত গেলেন। দেখলাম দ্বারের কাছে একজন দ্বার প্রহরী দাঁড়িয়ে আছে। আমি এই গ্রামে গতকাল নতুন এসেছি। আমার ইচ্ছা জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করার। দ্বার প্রহরী ভিতরে চলে গেল। সূর্য অস্ত গেলেও আলো পুরোপুরি মিলিয়ে যায়নি। চারপাশ মোটামুটি দেখা যাচ্ছিল। আমি দেখলাম সাদা বাড়িটার চুন পলেস্তারা খসে পড়েছে। গাছের শেকড় বাকড় গজিয়ে উঠে থামের আনাচে কানাচে ফাটল তৈরি করেছে। এমন সময় আর একটা জিনিস আমার চোখে পড়ল। কি চোখে পড়লো ঠাকুর মশাই? কিশোরী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। তারানাথ আবার একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলেন, আমি দেখলাম গোটা বাড়িটা ধাউ ধাউ করে জ্বলছে। আগুনে দগ্ধ হচ্ছিল পুরো জমিদার বাড়িটা। চিৎকার ভেসে আসছিল ভেতর থেকে। আমি জানতাম এ ভবিষ্যৎ আমি আগেই দেখেছিলাম, আর আমার দেখা ভবিষ্যৎ মিথ্যে হয় না। আত্মা শক্তি মহামায়া হয়তো আমাকে আগাম সতর্ক করে দেন। এইসব ভাবতে না ভাবতেই কানে এলো প্রহরী ডাক। আমি ভিতরে প্রবেশ করলাম। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখি জমিদার মশাই পঙ্গু, একটি পা নেই। কোনো কিছুর সাহায্য ছাড়া চলতে পারেন না, তবে আচরণে জমিদার সুলভ গাম্ভীর্য স্পষ্ট। আমাকে দেখে বললেন, আসুন। আমি প্রহরীর মুখে যখন শুনলাম কোনো এক সাধুজি এসেছেন, তখনই বললাম সসম্মানে ভিতরে নিয়ে আসতে। নমস্কার।
আমি এই গ্রামের ভূস্বামী তথা জমিদার রত্নকান্তি চৌধুরী। আমি তার সামনে রাখা আরামকেদারায় বসে পড়লাম। একজন পরিচারিকা এসে কাঁসার থালায় সন্দেশ ও ঠান্ডা শরবত দিয়ে গেল। সেগুলো গ্রহণ করতে করতে আমি আমার উদ্দেশ্যে কথা জানালাম। বললাম, দেখুন, আপনি ঠিকই ধরেছেন, আমি একজন ভবঘুরে মানুষ, কিছুটা সাধনাও করেছি। আজ গ্রামে ঢোকার সময় দূর থেকে আপনার বাড়ি দেখে আমার মনে আতঙ্কের জন্ম হয়। মনে হচ্ছিল খুব শিগগিরই এই বাড়িতে কোনো দুর্যোগ নামতে চলেছে, হয়তো প্রাণহানিও ঘটবে। তাই আপনাকে আগাম সতর্ক করতেই আমি এসেছি। আমার কথা শেষ না হতেই শুনলাম এক রাতচরা পাখির কর্কশ ডাক, অনেকটা ওই শকুনের মতো। এমন ডাক আমি আগে একবার মতিগঞ্জের যজমানের বাড়িতে শুনেছিলাম। ডাক শুনে জমিদার মশাই উঠে জানালা বন্ধ করে চিৎকার করে বললেন, এই, কে আছিস? ওই অলক্ষণে পাখিটাকে তাড়িয়ে দে, সে আমার নিদ্রা হরণ করেছে। জানালা বন্ধ করতে জমিদার মশাই উঠতে গিয়ে আমি আবার লক্ষ্য করলাম তার প্রতিবন্ধকতাটা। তিনি সেটা বুঝতে পেরে হালকা এক নৈরাশ্যের হাসি হেসে বললেন, ঠাকুর মশাই, আমরা কি বেঁচে আছি? মৃত্যু তো হবেই, আমি তো দিন গুনছি। আমরা বেঁচে থেকেও মরার মতো। এই বাড়িতে একসময় কত লোক ছিল, এখন একে একে সবাই অকাল মৃত্যুর শিকার হয়েছে। যেদিন আমার সন্তান মারা গেল, সেই দিন থেকেই আমার এবং আমার স্ত্রীর বেঁচে থাকার ইচ্ছাটাও মরে গেল। এখন কেবল মৃত্যুর প্রতীক্ষায় আছি। তার চোখে জল। বললেন, আমি জন্ম থেকেই পঙ্গু। আমার এই বিকল শরীরের জন্য দায়ী আমার পূর্বপুরুষরা। তাদের কুকীর্তির ফল এই অভিশাপ। আপনি এত জোরের সাথে বলছেন যে পূর্বপুরুষরা দায়ী, সে কথার প্রমাণ কি? বলবো না? ছোটবেলা থেকেই মায়ের মুখে শুনে এসেছি আমাদের এই বাড়ির ইতিহাস। আমাদের বংশে কেউ বেশি দিন বাঁচে না। আমার জন্মের সময় ডাক্তাররা বলেছিলেন যে আমি বাঁচব না। কোনো মতে বেঁচে গিয়েছিলাম, কিন্তু 18 বছর বয়সে বাবাকে হারালাম। প্রপিতামহের কোনো এক কুকীর্তির ফলেই আমাদের এই বিপর্যয়। আমার ছেলেও বাঁচেনি, শুধু একটি কন্যা সন্তান আছে। সে আর 1 সপ্তাহ পর 18 পা দেবে। তখনই হয়তো আমার সময় শেষ হবে। চিন্তা করবেন না, আমি চেষ্টা করব আপনার বংশের উপর থেকে এই কালিমাকে দূর করতে। এই কথায় মনটা একটু হালকা লাগছে। এখন একটু নিশ্চিন্তে থাকবো। আপনি বিশ্রাম নিন, মাধব আপনার থাকার ঘর দেখিয়ে দেবে। এই যে মাধব, শোনো দেখি। মাধব এসে আমাকে অতিথিশালায় নিয়ে গেল। বেশ কিছুক্ষণ বিশ্রাম করে রাতের আহার গ্রহণ করলাম। ভাবলাম সকাল হলে বাড়িটা ঘুরে দেখব, কিন্তু রাতে ঘুম হলো না। দরজার পাল্লা খোলা ছিল, মৃদুবন্ধ বাতাসে জ্যৈষ্ঠের ভ্যাপসা গরম কেটে গেল। এমন সময় একটা শব্দে ঘুম ভাঙল। জানালা দিয়ে কয়েক ফোঁটা জোছনার আলো ঘরে এসেছিল। দেখি দেওয়ালে ঝোলানো জমিদার মশাইয়ের তৈলচিত্র মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি তো ঘরে একা, তাহলে এমন ঘটনা ঘটল কিভাবে? এমন ভাবতে না ভাবতেই হঠাৎ জানালা দরজাগুলো দড়াম দড়াম শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কে কে আমার নিদ্রায় বিঘ্ন ঘটাচ্ছে? তখনই কানে এলো একটা হিসহিসে কণ্ঠ, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা, নয়তো তোর মৃত্যু নিশ্চিত। তুই আমাকে বাধা দিবি? তুই জানিস আমি কে? আমার নাম তারানাথ তান্ত্রিক। এই মুহূর্তেই তোর প্রবেশদ্বারে বাধা সৃষ্টি করছি, দেখ। আমি উপবিত ধরে একগুচ্ছ মন্ত্র জপ করলাম। তখনই চিৎকার শুনলাম। দরজা খুলে দেখি একটা কালো ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে।
জমিদার মশাইয়ের পোষা টিয়াও ছটফট করছে। ছায়ামূর্তিটি একসময় মিলিয়ে গেল। নিচে নেমে কোথাও কাউকে দেখলাম না। কাল ভৈরবের নাম জপ করতে করতে এগোলাম, কিন্তু আর কিছুই চোখে পড়ল না। আমি মরিয়া হয়ে উঠলাম। অপশক্তির হদিশ পেতেই হবে। আমার মাথা এতটাই গরম হয়ে গিয়েছিল যে আমি শূন্যে ওই অদৃশ্য সত্তাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, তুই যতই আমাকে পরাস্ত করার চেষ্টা কর, কিছুই করতে পারবি না। আমি হচ্ছি শক্তি সাধক। দিন রাত আমি সাধনা করে ঈশ্বরের কৃপা সাধন হয়েছি। এই কথা বলে এগোবার জন্য আমি যেই না পা বাড়িয়েছি, ঠিক সেই সময় হ্যারিকেন হাতে মাধবকে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। ঘুটঘুটে অন্ধকারে হ্যারিকেন নিয়ে সে আমার দিকে আসছে। ভাবতেই আমি তাকে বলে উঠলাম, মাধব, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সে চমকে উঠল। তারপর আমাকে বলে উঠল, কে? ঠাকুর মশাই, আপনি এইখানে এত রাতে? আমি তো আপনার শব্দ শুনেই উঠে এলাম। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আমার ঘুম আসছিল না, তাই উঠে এসেছি। বেশ ভালোই হলো। তোমার হ্যারিকেনটা আমাকে দাও তো, আমি একটু বাগানে যাব, দরকার আছে। সে কোনো প্রশ্ন না করেই তার হাতের হ্যারিকেনটা আমাকে দিয়ে দিল। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি চললাম একাই। চলতে চলতে আমার ইষ্ট দেবতার মন্ত্র জপ করছিলাম। মহাদেবের একটি গুচ্ছ মন্ত্র জপ করতে করতে এগোচ্ছি। ওই সময় আমার মনে এক অশুভ প্রভাব খেলে গেল। যতই বাড়ির পেছনের দিকে এগোচ্ছিলাম, ততই অশুভ অনুভবটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। এগোতে এগোতে দেখলাম এই অংশটা একটু উঁচু হয়ে আছে। চারপাশটা দেখছি। ওই সময় মাটির নিচ থেকে ভেসে এলো হই হট্টগোলের শব্দ। শব্দ চমকে উঠে আমি মাটিতে ঝুঁকে কান পাতলাম এবং শোনার চেষ্টা করলাম শব্দটা ভালোভাবে। আমার কানে পরিষ্কার ভেসে এলো একটা কিশোরী কণ্ঠ। সে কেঁদে কেঁদে বলছিল তাকে যেন বলি না দেওয়া হয়। আমি যা বোঝার বুঝে নিয়ে ওই সময়ের মতো ফিরে এলাম। আস্তে আস্তে আবার একবার থমকে দাঁড়াতেই হলো। কারণ ছিল জমিদার বাড়িটার চৌহদ্দি বেশ অপবিত্র। কোনো এক কারণে বহুদিন ধরে ওই জায়গাটা অপবিত্র ছিল। আর অভিশাপের কারণটা আমার কাছে পরিষ্কার হচ্ছিল। কিন্তু যে কারণে থমকে দাঁড়ালাম সেই কারণটা স্বতন্ত্র। আসলে ফিরে আসার সময় আমি শুনলাম একটা শকুনের শব্দ। শকুনটা বসেছিল ওই মাটির ঢিবির ওপরে। কিন্তু শকুন যেমনটা সাধারণত দেখতে হয়, আদপে তেমনটা ছিল না সেটা। বিরাট ডানাওয়ালা ওই শকুনটা আমার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর তার চোখ থেকে বেরিয়ে এলো এক প্রকার দ্যুতি। সেই দ্যুতি আমার দিকে আসতেই আমি মাটি থেকে এক খাপলা মাটি তুলে নিলাম। তারপর গুচ্ছ মন্ত্র পড়ে সেটাকে ফুঁ মারতেই আমাকে ঘিরে একটা রক্ষার বলয় তৈরি হলো। সে এবার উচ্চস্বরে চিৎকার করে আমাকে আক্রমণ করতে এলো, কিন্তু আমি ততক্ষণে একটা মশাল জ্বালিয়ে সেই মশালটা ছুঁড়ে দিলাম তার দিকে। আগুনের প্রতি অশুভ শক্তির ভয় চিরন্তন। সে আগুন দেখে কয়েক ধাপ পিছিয়ে গেল। শেষমেশ আমাকে কিছু করতে না পেরে অদৃশ্য হয়ে গেল। মাটির ওপর তার থাবার একটা চিহ্ন পড়ে রইল। কিছুক্ষণ পরে দেখলাম ঘরের আলো জ্বলে উঠেছে। সিঁড়ি দিয়ে নেমে এলেন স্বয়ং জমিদার বাবু। মাধবী তাকে ধরে ধরে নিয়ে এলো। আমাকে ওইভাবে বাগানে একা দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বলে উঠলেন, কি ব্যাপার ঠাকুর মশাই, আপনি ওইভাবে একা দাঁড়িয়ে আছেন কেন, তাও আবার এত রাতে? জমিদার মশাই, আপনার বাড়িতে আমি একটা বড় তন্ত্রের ক্রিয়া করতে চাই। আপনি কিছু উপকরণ আমাকে জোগাড় করে দিতে পারবেন? আমি রাতে ঘুমোতে গিয়ে অদ্ভুত স্বপ্ন পেয়েই ছুটে এলাম। তারপরেই একটা অদ্ভুত জিনিস আমার চোখে ধরা পড়ল। সেখান থেকেই অনুমান করতে পারছিলাম এই বাড়ির চৌহদ্দির মধ্যে অকল্যাণকর কিছু আছে। যজ্ঞ করবেন, ভালো কথা। আমি কালকেই সরকার বাবুকে বাজারে পাঠিয়ে ওসব জিনিস আনতে বলবো।
আর আপনি ওই ঠাকুর দালানের উঠোনে কাজটা করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু যোগ্য তো ঠাকুর দালানে হবে না। আমাকে কাল কিছু লোক নিয়ে এই জায়গাটা একবার খুঁড়ে দেখতে হবে। আমি মাটির নিচে যেদিক থেকে শব্দগুলো ভেসে আসছিল সেই দিকটা দেখালাম। জমিদার মশাই চিন্তিত হলেও রাজি হলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন ঠাকুর মশাই, মাটির নিচে খুঁড়ে দেখা জরুরি কেন? কালকেই এর উত্তর আপনি পেয়ে যাবেন, নির্দ্বিধায় থাকুন। ওই দিন রাতটা আমাদের সকলের কোনো মতে কেটে গেল। পরদিন সকালে আমি প্রহরীদের বলে গ্রাম থেকে জনা কয়েক লোক আনতে পাঠালাম। নায়েব মশাইকে যজ্ঞে কি কি লাগবে জানিয়ে দিলাম। তিনি সরকার বাবুকে বাজারে পাঠিয়ে দিলেন। সকালের দিকে সবকিছু নির্বিঘ্নে হচ্ছিল, তবে আমার মনের কোণে উঁকি মারতে থাকা সেই ভয়ঙ্কর সম্ভাবনাগুলো এমনভাবে তালগোল পাকিয়ে যাচ্ছিল যে আমার প্রতিটি কাজে ভুল হচ্ছিল। সরকার মশাই আমার কাছে এসে কথা বলে বেরিয়ে গেলেন। তার চলে যাওয়ার পর আমার মন পুনরায় বিষাদে ভরে গেল। ওনার কোনো বিপদ হবে না তো? এদিকে গ্রামের লোকজন এসে আমাকে বলল, ঠাকুর মশাই, কোন জায়গাটা কোপাতে হবে? আমি তাদের সঙ্গে নিয়ে উঁচু ঢিবিটার কাছে গিয়ে ইশারা করে বললাম, এই ঢিবিটার ওপর তোমরা একসঙ্গে কোদাল চালাও, আর কাজটা দিনের আলো থাকতে থাকতে সম্পূর্ণ করতে হবে। শুরু করো। লোকগুলো কাজে হাত দিল, কিন্তু যেই না তারা ওই ঢিবির দিকে এগোতে লাগলো, তখনই একসঙ্গে 5 জন জনমজুর ছিটকে পড়ে গেল মাটিতে, পড়ে কাতরাতে লাগলো। ভয় নেই, আমি আছি, তোমরা এক্ষুনি দাঁড়াও। ওরা দাঁড়াতেই আমি ওদের মাথার উপরে ছুঁয়ে দিলাম মায়ের আশীর্বাদী ফুল। ওই ফুল ছুঁয়ে দিতেই ওরা যেন চাঙ্গা হয়ে উঠল। এবার ওরা পুনরায় নব উদ্যমে গিয়ে কাজ শুরু করলো। ওরা যখন কাজ করছিল তখনই দেখলাম সেই বিশাল ডানাওয়ালা শকুনটা অনেক উঁচুতে উঠে তাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছে, কিন্তু নিচে নামতে পারছে না। অনেকক্ষণ ধরে সেই জায়গাটা খোঁড়ার পর শেষমেশ জায়গাটা খুঁজে পেলাম। দেখলাম জায়গাটা আগে থেকেই খোঁড়া। একটা সিঁড়ি নিচে নেমে সোজা ভূগর্ভে চলে গিয়েছে। আমি অবাক হয়েছিলাম এই ভেবে যে নিখুঁতভাবে সিঁড়ির প্রতিটি ধাপ বানানো হয়েছে, আর সিঁড়ির পাশে যে মাটির দেওয়ালটা আছে সেখানে কুলুঙ্গির মতো করে ছোট ছোট খোপ কাটা। সেখানে বহুদিন ব্যবহৃত পুড়ে যাওয়া পোলতে সহ কিছু প্রদীপ রাখা ছিল। আমি একটা হ্যারিকেন নিয়ে সেই সুড়ঙ্গ পথে নেমে গেলাম। তবে জমিদার বাবু কিছু লোক তার সঙ্গে দিলেন। ওরা আমার সঙ্গে নিচে নেমে এলো। ঠাকুর মশাই, আমি আপনাকে একা মাটির নিচে নামতে দেব না, এই প্রহরীরা যাবে আপনার সঙ্গে। ওরা আমার সঙ্গে নিচে নেমে এলো। দেখলাম সিঁড়ির একেবারে শেষ প্রান্তে গিয়ে পথ বন্ধ হয়েছে। আমি তাদের নির্দেশ দিলাম ওই জায়গাটা খনন করতে। খনন কার্য সম্পূর্ণ হতে প্রথমে কিছু দেখা যাচ্ছিল না। নিরেট অন্ধকারে ঢাকা জায়গাটা বহুদিন বাতাসহীন। এক প্রকার বলতে গেলে 100 দিনের বেশি সময় ধরে ওখানে আলো বাতাস ঢোকেনি। ওই জায়গাটায় পড়েছিল অনেকগুলো নরকঙ্কাল এবং কিছু পূজার সামগ্রী। তখনকার মতো উপরে উঠে এলাম। তারপর সরকারবাবু উপকরণ নিয়ে এলে আমি জমিদার মশাইকে বললাম, দেখুন জমিদার মশাই, আপনাকে আমি আগেভাগেই সাবধান করে দিচ্ছি, আপনাদের বংশের ওপর লেগে থাকা অভিশাপ কিন্তু আজকের নয়। আমি মাটির নিচের ওই গুপ্তকক্ষে বসেই এক তন্ত্র সাধনা করব, আর ওই মেয়েটিকে মুক্ত করতে চাইব। আপনি 2 হাত বুকের কাছে জড়ো করে চুপ করে বসে থাকবেন, আর আমি যে যে মন্ত্রগুলো পাঠ করব সেইগুলোর পুনরাবৃত্তি করবেন। কাজটা সহজই, শুধু বিভৎস কিছু দেখলে ভয় পাবেন না। জমিদার মশাই আমার কথায় সম্মত হলেন। সন্ধ্যার অন্ধকার নেমে আসার পর সেই বাড়িতে আর শঙ্খধ্বনি শোনা গেল না। একেই তো প্রত্যন্ত গ্রাম, তারপর আশেপাশে নেই কোনো লোকালয়। আমি একটা মশাল জেলে মাটির নিচে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। জমিদার মশাই অনাবৃত শরীরে কেবল একটি রক্তবর্ণ ধুতি পরে আমার পেছনে পেছনে নামতে লাগলেন।
নামার সময় পুনরায় সেই কাকের কর্কর শব্দ তার কানে ভেসে এলো। আমি আগে থেকে নিচে আগুন জ্বালিয়ে ঘরটা আলোকিত করে পুজোর আয়োজন করে রেখেছিলাম, তাই নামতে গিয়ে কোনো সমস্যা হলো না। নেমে গিয়ে দেখতে পেলাম সবকিছু বেশ শান্তই আছে, তবে হাঁড়িকার চার যন্ত্রমণ্ডলের উপরে অনেকটা রক্ত লেগে আছে। এই রক্ত দেখে জমিদারবাবু ভয় পেয়ে গেলেন, সেই সঙ্গে দেওয়ালের দিকে ইশারা করে দেখালেন একটা দৃশ্য। সেটা দেখে আমিও কিঞ্চিত আতঙ্কিত হয়ে উঠেছিলাম। ঠাকুর মশাই, দেওয়ালে ও কার ছায়া ফুটে উঠেছে? এই গুপ্ত কক্ষে তো শুধু আমরা দুজনই আছি, তাহলে ওই নারী মূর্তির অবয়বটা কার? সেই সাথে শুনতে পেলাম একটানা অট্ট হাসির শব্দ। অট্ট হাসির সেই গর্জন আগের রাতের মতোই ভয়ঙ্কর। ওই অট্ট হাসির শব্দ শুনে জমিদার মশাই আমার একটা হাত চেপে ধরলেন, তারপর কাতর স্বরে বললেন, দোহাই ঠাকুর মশাই, দোহাই, আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাই, আমাকে এইসবে জড়াবেন না। তা বললে তো চলবে না। এই বংশের রক্ত যার মধ্যে প্রবাহিত হচ্ছে তাকে এখানে যে থাকতেই হবে, এটাই এই যজ্ঞের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আপনার ভরসায় আমি এখানেই রইলাম। এমনিতেই 1 সপ্তাহ পরে তো মরতেই হবে। যখন মৃত্যু আসবেই তখন ভয় পেয়ে বেঁচে থাকার চাইতে আগাম মৃত্যুর ঝুঁকি নেওয়াটাই বা খারাপ কি? উনি আর কিছুই বললেন না। যেখানে যন্ত্রমণ্ডল আঁকা ছিল ঠিক তার সামনে গিয়ে বসে পড়লেন। আমার কাছে কিছু লাল এবং হলুদ রঙের আবির ছিল। সেই আবির গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি আবার একটা তান্ত্রিক নকশা আঁকলাম। সেই অনুরূপ নকশা তৈরি করে কাঠ কুঠ জ্বালিয়ে শুরু করলাম যজ্ঞের ক্রিয়াদি। সামনে রাখা ছিল একটা শিলাখণ্ড। সেই শিলাখণ্ডকে কাল ভৈরবের প্রতীক হিসাবে ধরে শুরু করলাম পূজা। পুজো শুরু করে তেল সিঁদুরের এক প্রকার ঘোল প্রস্তুত করে তা মন্ত্রপুত করলাম। এরপর সেই তেল সিঁদুরগুলো জমিদার মশাইয়ের গায়ে মাখালাম এবং নিজেও নিজের ললাটে তা পরলাম। এরপর আমি গুচ্ছ মন্ত্র আওড়াতে আওড়াতে এক এক করে বিল্লপত্র ও কিছু তান্ত্রিক সামগ্রী অগ্নিতে আহুতি দিতে লাগলাম। ওই সময় আমাদের চারপাশে আগুনের এক বলয় সৃষ্টি হয়ে গেল এবং ঘরটা কাঁপতে শুরু করলো। কেউ যেন ভীষণ কণ্ঠে অট্টহাসি করে উঠল। সেই অট্টহাসির নিনাদ প্রতিধ্বনিত হতে লাগলো ভূগর্ভ কক্ষে। আমি তাকিয়ে দেখি যন্ত্রমণ্ডলের মাঝে পড়ে থাকা একটি নরকঙ্কাল উঠে দাঁড়ালো। তারপর পাশে থাকা চালাকাঠটা তুলে আমাদের দিকে ছুঁড়ে মারল। আমি তৈরি ছিলাম। মাটির মালসা থেকে এক খাবলা গুঁড়ো তুলে নিয়ে হং ফট স্বাহা বলে অগ্নিতে নিক্ষেপ করলাম। সঙ্গে সঙ্গে কাঠটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমি এবার সেই আত্মাকে উদ্দেশ্য করে বললাম, তুই কি এই সব কর্মকাণ্ড বন্ধ করবি? না, কখনোই না। যতই চেষ্টা করো না কেন, আমি কিছুতেই করব না। তোদের ওই হাড়ি কাঠে বলি দেব। এই কথা বলে সে একটা কঙ্কালের পাশে পড়ে থাকা বিশাল ভারী খাঁড়া 2 হাতে তুলে নিল এবং আমাদের দিকে এগিয়ে এলো। কিন্তু তখনই তীব্র কম্পন শুরু হলো সেই কালো শিলাখণ্ডে। শিলাখণ্ড থেকে নীলচে আলো উপছে বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই কঙ্কালটা দূরে ছিটকে পড়ল মাটিতে। আমি উঠে গিয়ে একটা ঘটিতে কিছুটা মন্ত্রপুত জল নিয়ে এগোতে এগোতে বললাম, যদি জমিদার বাড়ির উপর এই অত্যাচার বন্ধ না করিস তাহলে কিন্তু তোকে আমি ভস্ম করে দেবো। এই কথা শুনে 2 হাত জোড় করে মেয়েটির কঙ্কাল বলে উঠল, আমি এখান থেকে চলে যাব, আমাকে ছেড়ে দাও। এই জমিদার যদি আমার নামে তার দেহ থেকে 2 ফোঁটা রক্ত মাটিতে ফেলে তাহলেই আমি মুক্তি পাব। এই বংশের এক জমিদার মশাই প্রবল ঐশ্বর্য লাভের আশায় আমার মতো সুলক্ষণা মেয়েকে তান্ত্রিক বিদ্যার মাধ্যমে বলি দিয়েছিলেন। কিন্তু আমার দাদা ছিলেন একজন পূজারী। তিনি বুঝতে পেরে নিশুতি রাতের আধারে
আমার নামে মা জগদম্বার কাছে পুজো দেন। মা সেই পূজা গ্রহণ করেন এবং এই বংশের উপর অভিশাপ বর্ষণ করেন। তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা আমি বুঝতে পারছি, তবে তার শাস্তি পেয়েছে সেই জমিদার আর তান্ত্রিক। তোমার রোষে এই জমিদার বংশের অনেক প্রজন্ম ধ্বংস হয়েছে। এবার তোমার এখান থেকে বিদায় নেওয়া উচিত। ঠিক আছে, আমি জমিদার মশাইকে আদেশ করছি যেন তিনি তোমার শেষ ইচ্ছাটুকু পূরণ করেন। এই কথা বলে আমি ফিরে এলাম জমিদার রত্নকান্তি চৌধুরীর কাছে। সব বিস্তারিত ঘটনা জানালাম। শুনে তিনি সম্মত হলেন। আমি গুপ্তকক্ষেই তার তর্জনীর গোড়ার কিছু অংশ কেটে নিয়ে সেই রক্ত অগ্নিতে আহুতি দিলাম। সঙ্গে সঙ্গে মেয়েটির কঙ্কাল ধোঁয়ার আকার নিয়ে সেই গুপ্তকক্ষের বাহির পথ ধরে অদৃশ্য হয়ে গেল। আশেপাশে পড়ে থাকা অন্যান্য কঙ্কাল এবং পূজার সামগ্রীও একে একে মিলিয়ে গেল। এইভাবেই চৌধুরী বংশের অভিশাপ ঘুচল চিরতরে। গল্প বলা শেষ করলেন ঠাকুর মশাই। দেখলাম বাইরে বৃষ্টিটা ধরে এসছে। তারপর ছাতা নিয়ে আমরা দুজন মঠলেন থেকে বিদায় নিলাম।